তুমি কি জানো পৃথিবীতে এমন একটা প্রশ্ন আছে যেটার উত্তর দিতে গিয়ে দার্শনিকরা শত শত বছর ধরে একে অপরের সাথে লড়াই করে আসছেন? সেই প্রশ্নটা হলো, ভালো আর মন্দ কি আসলে বিজ্ঞান দিয়ে বোঝা সম্ভব? স্যাম হ্যারিস বলছেন হ্যাঁ সম্ভব, আর হাজারো দার্শনিক বলছেন না, একেবারেই না। আজ সেই তর্কটাই আমরা করব। দেখো, আমি শুরু করতে চাই একটা খুব সহজ প্রশ্ন দিয়ে। ধরো দুইটা জীবনের কথা। একটা জীবনে একজন মানুষ প্রতিদিন ভালো খাচ্ছে, তার পরিবার ভালো আছে, সে যা ভালোবাসে তাই করতে পারছে, সুস্থ আছে, নিরাপদ আছে। আরেকটা জীবনে একটা মা জঙ্গলে দৌড়াচ্ছে, তার সামনে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে, সে কখনো পড়াশোনা করেনি, কখনো একটা ভালো খাবার খায়নি, প্রতিটা দিন ভয়ে কাটে। এই দুইটার মধ্যে কোনটা ভালো জীবন, এটা কি বলতে পারবো না আমরা? বলতে পারবো, কিন্তু সেটা বিজ্ঞান থেকে আসছে না, সেটা আমাদের অনুভূতি থেকে আসছে। আমরা বলছি প্রথম জীবনটা ভালো, কারণ আমরা ওই অনুভূতিটাকে পছন্দ করি। কিন্তু কোনো পরীক্ষাগারে বসে কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারবে না যে সুখ ভালো আর কষ্ট মন্দ। এটা একটা মূল্যবোধ, ফ্যাক্ট না। কিন্তু ঠিক এখানেই স্যাম হ্যারিসের আসল কথাটা। তিনি বলছেন মূল্যবোধ আর তথ্য আলাদা না। দেখো, যখন একজন ডাক্তার বলে এই রোগীর ক্যান্সার হয়েছে, এটা খারাপ, তখন কি সে শুধু তার পছন্দ বলছে? না, সে বলছে একটা বাস্তব ঘটনার কথা, যেটা ওই মানুষটার জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক একইভাবে যদি কোনো কিছু মানুষের মস্তিষ্কে, শরীরে, জীবনে কষ্ট তৈরি করে, সেটা মন্দ বলাটাও একটা বাস্তব সত্য। কিন্তু তুমি একটা জিনিস এড়িয়ে যাচ্ছ। ডেভিড হিউম 18 শতকে বলেছিলেন, ইজ আর অটের মধ্যে একটা গভীর পার্থক্য আছে। মানে পৃথিবীতে কি আছে সেটা বললে কি হওয়া উচিত সেটা বলা যায় না। ধরো বিজ্ঞান বলল বেশিরভাগ মানুষ সুখ চায়, এই তথ্য থেকে কি সরাসরি বলা যাবে তাই সুখ দেওয়াটা নৈতিকভাবে সঠিক? না, কারণ কেন সুখকে মূল্য দিতে হবে এটার জবাব বিজ্ঞান দিতে পারে না। হ্যারিসের জবাব হলো, হিউমের এই যুক্তিটা তখনই সমস্যা তৈরি করে যখন আমরা একটা মূল ধাপটা এড়িয়ে যাই। সেই ধাপটা হলো চেতন প্রাণীদের সুখ কষ্ট গুরুত্বপূর্ণ। এটা একটা প্রাথমিক অনুমান, কিন্তু এই অনুমানটাকে যদি কেউ অস্বীকার করে, মানে যদি কেউ বলে কষ্টে আমার কিছু যায় আসে না, তাহলে তার সাথে নৈতিকতার কথা বলার কোনো মানে নেই। ঠিক যেমন কেউ যদি বলে 2+2=5, তাহলে তার সাথে গণিতের তর্ক করা বৃথা। এটা চালাক যুক্তি, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। তুমি বলছো চেতন প্রাণীদের সুখ কষ্ট গুরুত্বপূর্ণ, এটাই শুরুর জায়গা। কিন্তু এই কথাটা নিজেই একটা নৈতিক দাবি, এটা একটা মূল্যবোধ। বিজ্ঞান তোমাকে বলতে পারে এই মানুষটির ব্রেনে ব্যথার সংকেত যাচ্ছে, কিন্তু বিজ্ঞান তোমাকে এটা বলতে পারে না যে তাই তাকে সাহায্য করা উচিত। এই উচিত শব্দটা বিজ্ঞানের বাইরে। তুমি একটা ভালো পয়েন্ট তুললে, কিন্তু হ্যারিস বলছেন এই সমস্যাটা নৈতিকতার জন্য আলাদা না। ধরো বিজ্ঞানের ক্ষেত্রেও একটা মূল অনুমান আছে, সেটা হলো যুক্তি আর প্রমাণকে মূল্য দিতে হবে। কিন্তু এই কথাটা নিলেই প্রমাণ করা যায় না। এটা একটা মূল নীতি যেটার উপর দাঁড়িয়ে বিজ্ঞান কাজ করে। তাহলে কি বিজ্ঞানও মূল্যবোধের উপর নির্ভরশীল? হ্যাঁ, কিন্তু তাই বলে কি বিজ্ঞান মিথ্যা? না। একইভাবে চেতন প্রাণীদের সুখ কষ্ট গুরুত্বপূর্ণ, এই মূল অনুমানটার উপর দাঁড়িয়ে একটা নৈতিক বিজ্ঞান গড়ে তোলা সম্ভব। ঠিক আছে, ধরে নিলাম এই যুক্তি মানলাম, কিন্তু তাহলেও আরেকটা বড় সমস্যা আছে। কার সুখ, কতটুকু সুখ? ধরো একজন মানুষ সুখী হয় যখন সে অন্যকে কষ্ট দেয়। ধরো একটা সমাজ মনে করে শিশুদের শাস্তি দেওয়া আসলে তাদের ভালোর জন্যেই। ধরো একটা ধর্ম বলছে এই পৃথিবীতে কষ্ট পেলে পরের জীবনে সুখ পাবে। বিজ্ঞান কোনটাকে সত্যিকারের সুখ বলবে? এখানে হ্যারিস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন সুখ আর ব্যক্তির মনে হওয়া সুখ এক জিনিস না। ধরো কেউ মনে করে সিগারেট খেলে ভালো লাগে, ডাক্তার বলছেন এটা শরীরের ক্ষতি করছে। এই দুটো তথ্য একসাথে ধরলে সত্যিকারের ভালো থাকা মানে কি শুধু এই মুহূর্তের ভালো লাগা? না। একইভাবে যখন একটা সমাজ শিশুদের মারে এবং বলে এটা ভালোর জন্যেই, তখন বিজ্ঞান দেখাতে পারে যে শিশুরা আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ব্রেনে ক্ষতি হচ্ছে, তারা প্রাপ্তবয়স্ক হলে আরও হিংস্রাত্ম হয়। এটা বিজ্ঞানের তথ্য, এবং এই তথ্যের আলোয় বলা যায় ওই নৈতিকতা আসলে নৈতিক না। কিন্তু এখানে তুমি ধরেই নিচ্ছ যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য হল সর্বোচ্চ মূল্য। কিন্তু সব সমাজ তা মনে করে না।
আলবানিয়া একটা পুরনো প্রথা আছে, কানুন। যদি কোনো পরিবারের লোক খুন করে তাহলে সেই পরিবারের যে কোনো পুরুষ সদস্যকে হত্যা করা যাবে। ফলে সেই পরিবারের ছেলেরা বছরের পর বছর ঘরের মধ্যে লুকিয়ে থাকে। হ্যারিস বলছেন এটা নৈতিকভাবে ভুল, কিন্তু ওই সমাজ বলছে এটাই আমাদের ন্যায় বিচার। এখানে কোন বিজ্ঞান বলবে কে সঠিক? এটাই তো হ্যারিসের মূল দাবি। তিনি বলছেন আমরা যখন শারীরিক স্বাস্থ্যের কথা বলি তখন আমরা বলতে পারি নিউগিনির পাহাড়ে ক্যান্সার হলে সেটা ক্যান্সারই। সংস্কৃতি বদলালেই ক্যান্সার ভালো হয়ে যায় না। একইভাবে একটা ছেলে যে বছরের পর বছর ঘরে বন্দি থাকে, স্কুলে যেতে পারে না, স্বাভাবিক জীবন পায় না, তার মস্তিষ্কে তার মনে যা হচ্ছে সেটা বাস্তব। এই বাস্তব ক্ষতিকে কোনো সাংস্কৃতিক যুক্তি দিয়ে ন্যায্য বলা যায় না। ঠিক যেমন যদি কোনো সমাজ বলে আমাদের সংস্কৃতিতে ম্যালেরিয়া ভালো জিনিস, তখনও ডাক্তার বলবেন ম্যালেরিয়া ক্ষতিকর। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু এখানে একটা বড় নৈতিক সমস্যা লুকিয়ে আছে। যদি বিজ্ঞান সিদ্ধান্ত নেয় কোনটা সত্যিকারের ভালো, তাহলে কে বিজ্ঞানীদের এই ক্ষমতা দিল? ইতিহাসে দেখেছি যখনই কোনো গোষ্ঠী বলেছে আমরা জানি মানুষের আসল ভালো কিসে, তখন কি হয়েছে? ইউজেনিক্স, নাৎসিজম, সোভিয়েট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সবাই বলেছিল বিজ্ঞানের নামে। এটা একটা ন্যায্য ভয়, এবং হ্যারিস এটা স্বীকার করেন। কিন্তু তিনি বলছেন এই ভয়টা মানে বিজ্ঞানকে নৈতিকতা থেকে সরিয়ে রাখা, এটাও একটা সমাধান না। ইউজেনিক্স বা ন্যাৎসিজম বিজ্ঞানের নামে হয়েছিল, কিন্তু সেগুলো আসলে ছদ্মবিজ্ঞান ছিল। মানুষের প্রকৃত সুখ ও কষ্টকে তারা পরিমাপ করেনি। তারা মন গড়া তত্ত্বকে বিজ্ঞানের মোড়ক দিয়েছিল। আসল বিজ্ঞান, মানুষের মস্তিষ্ক, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সেটা বলছে ঠিক উল্টো কথা। বৈচিত্র্য, সহযোগিতা, স্বাধীনতা, এগুলো মানুষের ভালো থাকার জন্য দরকার। কিন্তু এখানে আরেকটা সমস্যা। হ্যারিস বলছেন ওয়েলবিং বা ভালো থাকাটাই হলো নৈতিকতার ভিত্তি। কিন্তু ওয়েলবিং কি, এর সংজ্ঞাটাই তো বিতর্কিত। একজন বলে সুখ মানে আনন্দ, আরেকজন বলে সুখ মানে অর্থপূর্ণ জীবন, আরেকজন বলে সুখ মানে ঈশ্বরের সাথে সংযোগ। এই তিনটের মধ্যে কোনটা সত্যিকারের সুখ, এটা কি বিজ্ঞান বলবে? হ্যাঁ, এটা একটা কঠিন প্রশ্ন, এবং হ্যারিস বলছেন ওয়েলবিংয়ের সংজ্ঞাটা সময়ের সাথে বদলাতে পারে। কিন্তু এই অনিশ্চয়তা কি মানে এই নয় যে ওয়েলবিং একটা সত্যিকারের জিনিস না? ধরো ফিজিক্যাল হেলথের কথা ভাবো। একসময় মানুষ জানতো না যে ভিটামিন কি, তখনও কিন্তু ভিটামিনের অভাবে মানুষ মরত। আমাদের না জানাটা সত্যটাকে বদলায়নি। একইভাবে হয়তো আমরা এখন ওয়েলবিংয়ের পুরো সংজ্ঞা জানি না, কিন্তু এটা বলা যায় গভীর মানসিক কষ্ট, একাকিত্ব, ভয়ের মধ্যে থাকা, এটা ওয়েলবিং না। আর মানসিক স্থিরতা, ভালোবাসা, অর্থপূর্ণ কাজ, এগুলো ওয়েলবিংয়ের দিকে নিয়ে যায়। এই মৌলিক পার্থক্যটুকু বিজ্ঞান দিয়ে বোঝা যায়। ঠিক আছে, কিন্তু আরেকটু গভীরে যাই। হ্যারিস বলছেন মোরালিটি হওয়া উচিত বিজ্ঞানের একটা শাখা। কিন্তু বিজ্ঞান কাজ করে কিভাবে? পরীক্ষা করে, পরিমাপ করে, ফলাফল তুলনা করে। এখন বলো হত্যা করা মন্দ, এটা কিভাবে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করব? কাকে হত্যা করলে কতটুকু মন্দ, কোন পরিস্থিতিতে, কিভাবে পরিমাপ করব? এই প্রশ্নগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা কি সম্ভব? হ্যারিস বলছেন সরাসরি হত্যা করা মন্দ এটা পরীক্ষা করা না গেলেও এই দাবির সাথে সংযুক্ত অনেক কিছু বিজ্ঞান দিয়ে বোঝা যায়। হত্যার ফলে শিকারের কষ্ট পরিমাপযোগ্য, পরিবারে এর প্রভাব পরিমাপযোগ্য, সমাজে নিরাপত্তাহীনতা পরিমাপযোগ্য, ভয়ের মনোবিজ্ঞান পরিমাপযোগ্য। এই সব তথ্যের ভিত্তিতে বলা যায় হত্যা মানুষের ওয়েলবিংয়ের জন্য ক্ষতিকর। এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা সম্ভব, শুধু পদ্ধতিটা একটু ভিন্ন। কিন্তু এখানে একটা কথা মনে পড়ছে। দার্শনিক জি.ই. মুর বলেছিলেন দ্য ন্যাচুরালিস্টিক ফ্যালেসির কথা। মানে কোনো প্রাকৃতিক গুণ, যেমন সুখ দেওয়া বা ব্যথা কমানো, এটাকে তুমি ভালো এর সমান বলতে পারবে না। কারণ প্রশ্ন করা যাবে কিন্তু এই সুখটা কি আসলেই ভালো? এই প্রশ্নটা সবসময়ই খোলা থাকে। মানে ভালো আর সুখ কখনো এক হতে পারে না। হ্যারিসের জবাবটা খুব চমৎকার। তিনি বলছেন মুরের ওপেন কোয়েশ্চেন আর্গুমেন্ট তখনই সমস্যা তৈরি করে যখন তুমি ভালো আর সুখকে একদম এক বলতে চাও। কিন্তু হ্যারিস বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন ভালো মানে সর্বোচ্চ ওয়েলবিং, এবং এই সংজ্ঞার মধ্যেই মুরের প্রশ্নের উত্তর আছে। যদি কেউ জিজ্ঞেস করে কিন্তু সর্বোচ্চ ওয়েলবিং কি আসলেই ভালো, এই প্রশ্নটাই মানে হয় না। কারণ ওয়েলবিংয়ের চেয়ে বেশি ভালো কি হতে পারে? যদি কিছু বেশি ভালো হয় সেটাই তো ওয়েলবিং। মানে প্রশ্নটা নিজেই নিজেকে খণ্ডন করে। এটা বুদ্ধিমানের যুক্তি, কিন্তু আমার একটু থামতে ইচ্ছে করছে। তুমি বললে ওয়েলবিং হলো সর্বোচ্চ মূল্য, কিন্তু কার ওয়েলবিং? সবার? সংখ্যাগরিষ্ঠের? ভবিষ্যৎ প্রজন্মের? ধরো একটা বাঁধ বানাতে গেলে ৫,০০০ মানুষকে উচ্ছেদ করতে হবে,
কিন্তু বাঁধ থেকে 10 লাখ মানুষ পানি পাবে। এখানে কার ওয়েলবিং বেশি গুরুত্বপূর্ণ? বিজ্ঞান কিভাবে এই সিদ্ধান্ত নেবে? এটা সত্যিই জটিল প্রশ্ন, এবং হ্যারিস বলছেন এই জটিলতার মানে এই যে কোনো উত্তর নেই। পদার্থবিদ্যায়ও অনেক জটিল সমস্যা আছে যেগুলোর উত্তর আমরা এখনও দিতে পারিনি। তার মানে কি পদার্থবিদ্যার প্রশ্নের উত্তর নেই? না। একইভাবে উচ্ছেদ আর বাঁধের সমস্যায় উত্তর আছে। হয়তো সেই উত্তর পেতে অনেক তথ্য, অনেক গবেষণা, অনেক বিবেচনা লাগবে, কিন্তু সেই উত্তর পাওয়া যাবে। এবং সব মতামত সমান বলে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে সেটা খোঁজা অনেক ভালো। এখানে একটা ভিন্ন দিক থেকে আসতে চাই। হ্যারিস বলছেন বিজ্ঞান নৈতিকতার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু বিজ্ঞান কি সব মানুষকে সমান মর্যাদা দেয়? বিজ্ঞানের দৃষ্টিতে একটা গণিত বিভাগের অধ্যাপক আর একটা গৃহহীন মানুষের মধ্যে পার্থক্য আছে। একজনের ওয়েলবিং হয়তো সমাজে বেশি প্রভাব ফেলে। তাহলে বিজ্ঞান কি বলবে? অধ্যাপকের ওয়েলবিং বেশি গুরুত্বপূর্ণ? এটা বিজ্ঞানের সীমাবদ্ধতার কথা নয়, এটা বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহারের কথা। হ্যারিস স্পষ্ট বলছেন, সচেতন সব প্রাণীর কষ্ট আর সুখ গুরুত্বপূর্ণ। এই মূল নীতি থেকে বলা যায় যে কোনো মানুষই কম গুরুত্বপূর্ণ না। আর বিজ্ঞান আসলে দেখাচ্ছে সমতা ও মর্যাদার ভিত্তি আছে। সব মানুষের ব্রেনে ব্যথার অনুভূতি একইভাবে কাজ করে। সব মানুষ একাকিত্বে কষ্ট পায়। সব মানুষের মৌলিক চাহিদা আছে। এই তথ্যগুলো মানুষের সমান মর্যাদার ভিত্তি দেয়। কিন্তু এখন আমি সরাসরি ধর্মের প্রশ্নে আসতে চাই। হ্যারিস বলছেন ধর্ম নৈতিকতার উৎস হতে পারে না, বিজ্ঞানই একমাত্র পথ। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষের নৈতিক জীবন ধর্মের উপর দাঁড়িয়ে। শত শত কোটি মানুষ তাদের নৈতিক সিদ্ধান্ত নেয় ধর্মীয় বিশ্বাস থেকে। এই মানুষগুলো কি সবাই ভুলভাবে নৈতিক জীবনযাপন করছে? হ্যারিস বলছেন না যে ধার্মিক মানুষরা অনৈতিক। অনেক ধার্মিক মানুষ চমৎকার নৈতিক জীবনযাপন করে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা ভালো কাজ করছে? হ্যারিসের যুক্তি হলো, তারা আসলে মানুষের ওয়েলবিংকে গুরুত্ব দিচ্ছে। ধর্মের ভাষায় বলছে, কিন্তু কাজটা মানুষের কষ্ট কমানো। কিন্তু সমস্যা হয় তখন যখন ধর্ম বলে বইয়ে লেখা আছে তাই এটা করো, এবং সেটা মানুষের আসল ক্ষতি করে। যেমন বাচ্চাদের মারা, নারীদের অধিকার না দেওয়া, সমকামীদের শাস্তি দেওয়া। এগুলো মানুষের ওয়েলবিংকে নষ্ট করে, এবং এই ক্ষতিটা পরিমাপযোগ্য। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পাল্টা যুক্তি আছে। ধর্ম শুধু নিয়মের বই না, ধর্ম মানুষকে জীবনের অর্থ দেয়। ধর্ম মানুষকে একত্রিত করে। ধর্ম মানুষকে কঠিন সময়ে সাহস দেয়। গবেষণা দেখায় ধার্মিক মানুষরা গড়ে বেশি সুখী, বেশি দাতব্য, কম একাকী। তাহলে কি বিজ্ঞানী বলছে ধর্ম ওয়েলবিং বাড়ায়? হ্যারিস এই পয়েন্টটা এড়িয়ে যান না। তিনি স্বীকার করেন ধর্ম কিছু মানুষের জন্য কিছু সময় কার্যকর। যদি বিশ্বাস তোমাকে শান্তি দেয়, সম্প্রদায় দেয়, সেটা কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, এই সুবিধাগুলো কি শুধু ধর্মের জন্যই পাওয়া যায়? সম্প্রদায়, অর্থ, একসাথে থাকার অনুভূতি, এগুলো কি ধর্ম ছাড়া পাওয়া সম্ভব না? হ্যারিস মনে করেন এগুলো পাওয়া যায়, এবং ধর্মের যে ক্ষতিকর দিকগুলো আছে, মিথ্যা বিশ্বাস, বৈজ্ঞানিক বিরোধিতা, মৌলবাদ, সেগুলো ছাড়াই এই সুবিধাগুলো পাওয়া উচিত। কিন্তু তাহলে আরেকটা প্রশ্ন উঠছে। হ্যারিস বলছেন বিজ্ঞান নৈতিকতার ভিত্তি হবে, কিন্তু বিজ্ঞান কি মানুষকে কেন ভালো হতে হবে সেটার অনুপ্রেরণা দিতে পারে? ধরো একজন জানল চুরি করলে সমাজের ওয়েলবিং কমে, কিন্তু সে এতে কেন পরোয়া করবে? নিজের স্বার্থে চুরি করাটা তার জন্য ভালো হতে পারে। বিজ্ঞান কি তাকে বলতে পারবে তোমার উচিত অন্যের ভালো চাওয়া? এখানে হ্যারিসের একটা গভীর পয়েন্ট আছে। তিনি বলছেন স্বার্থপরতা নিজেই একটা বিভ্রান্তি। গবেষণা দেখাচ্ছে মানুষ যখন শুধু নিজের জন্য বাঁচে তখন সে আসলে কম সুখী। সামাজিক সংযোগ, সহযোগিতা, অন্যের প্রতি সদয় থাকা, এগুলো মানুষের নিজের ওয়েলবিংয়ের জন্য ভালো। মানে বিজ্ঞান বলছে তোমার দীর্ঘমেয়াদী নিজের ভালো চাইলেও অন্যের ভালো চাওয়া দরকার। অবশ্য এটা সবসময় কাজ করে না, কিন্তু এই প্যাটার্নটা বিজ্ঞান দিয়ে দেখানো যায়। কিন্তু এই যুক্তিটাও সম্পূর্ণ না, কারণ এটা বলছে অন্যের ভালো করো, কারণ এতে তোমারও ভালো হবে। কিন্তু এটা তো আসল নৈতিকতা না। আসল নৈতিকতা হলো অন্যের ভালো করো, কারণ সেটা সঠিক, তোমার নিজের কোনো লাভ না হলেও। বিজ্ঞান কি এই নিঃস্বার্থ নৈতিকতার ভিত্তি দিতে পারে? এটা দর্শনের সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটা। আর হ্যারিসের জবাব হলো, নিঃস্বার্থতা আর স্বার্থপরতা এই বিভাজনটাই হয়তো সঠিক না। আমরা যখন অন্যের কষ্টে সত্যিকার ব্যথা অনুভব করি,
এটা কি নিঃস্বার্থতা নাকি স্বার্থপরতা? মানুষের ব্রেনে মিরর নিউরনস আছে। অন্যের কষ্ট দেখলে আমাদের ব্রেনেও প্রতিক্রিয়া হয়, মানে অন্যের কষ্টে আমরা কষ্ট পাই। তাহলে অন্যের ভালো চাওয়াটা কি শুধু নিঃস্বার্থতা, নাকি এটা আমাদের জৈবিক সত্তারই অংশ? এটা খুব আকর্ষণীয় পয়েন্ট, কিন্তু আমি একটু ভিন্ন দিক থেকে প্রশ্ন তুলতে চাই। হ্যারিস বলছেন মরাল ল্যান্ডস্কেপ মানে নৈতিকতার একটা ভূচিত্র আছে। কিছু চূড়া আছে যেটা ভালো জীবনের প্রতিনিধিত্ব করে, কিছু খাদ আছে যেটা সবচেয়ে খারাপ জীবনের। কিন্তু কে বলবে কোনটা চূড়া কোনটা খাদ? ধরো দুটো সমাজ, একটা সমাজে মানুষ গড়ে বেশি সুখী কিন্তু কম স্বাধীন, আরেকটা সমাজে মানুষ গড়ে কম সুখী কিন্তু বেশি স্বাধীন। এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো? বিজ্ঞান কিভাবে সিদ্ধান্ত নেবে? এটা সত্যিই একটা কঠিন প্রশ্ন, এবং হ্যারিস বলছেন এই কঠিনতার কোনো সহজ উত্তর হয়তো নেই, কিন্তু তিনি বলছেন এই প্রশ্নের উত্তর খোঁজাটাই আসল। মানে সুখ কি, স্বাধীনতা কি, এগুলো মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে, এটা গবেষণার বিষয়। এবং এই গবেষণার ভিত্তিতে হয়তো বলা যাবে দীর্ঘমেয়াদে স্বাধীনতা ছাড়া সুখ টেকে না, বা নিরাপত্তা ছাড়া স্বাধীনতা কাজে আসে না। এই জটিল সম্পর্কগুলো বোঝার জন্যই বিজ্ঞান দরকার। তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে, দীর্ঘমেয়াদী। কিন্তু নৈতিকতার অনেক প্রশ্ন দীর্ঘমেয়াদের বাইরে যায়। ধরো ট্রলি প্রবলেমের কথা, 5 জনকে বাঁচাতে হলে 1 জনকে মারতে হবে। বিজ্ঞান বলবে 5টা ওয়েলবিং গ্রেটার দ্যান একটা ওয়েলবিং, তাই 1 জনকে মারা সঠিক। কিন্তু বেশিরভাগ মানুষের অনুভূতি বলে সরাসরি 1 জনকে মারাটা ভুল, এমনকি 5 জন বাঁচলেও। এই অনুভূতিকে কি বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে, বা বলতে পারবে কোনটা সঠিক? এটা নৈতিক মনোবিজ্ঞানের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটা। জশুয়া গ্রিনের গবেষণা দেখায় এই 2 ধরনের অনুভূতির পেছনে 2 ধরনের ব্রেন প্রক্রিয়া কাজ করে। একটা দ্রুত, আবেগীয়, আরেকটা ধীর, যুক্তিনির্ভর। হ্যারিস বলছেন এই তথ্য থেকে আমরা বুঝতে পারি কোন পরিস্থিতিতে আমাদের কোন ধরনের চিন্তা চালু হয়, এবং এই বোঝাপড়া দিয়ে হয়তো আমরা বেশি সঙ্গত নৈতিক সিদ্ধান্ত নিতে পারব। ট্রলি প্রবলেমের ক্ষেত্রে হয়তো উত্তর নেই, কিন্তু এই ধরনের দ্বিধার পেছনের মনোবিজ্ঞান বোঝা এটাই এগিয়ে যাওয়া। কডিকটিভ ওয়েল, কিন্তু এখানে আরেকটা দার্শনিক সমস্যা। কান্ট বলেছিলেন কিছু কাজ সবসময় ভুল, মানুষকে শুধু উপায় হিসেবে ব্যবহার করা যাবে না। ট্রলি প্রবলেমে 1 জনকে মারার ক্ষেত্রে তাকে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে, 5 জনের জন্য 1 জনকে বলি দেওয়া। এই কান্টিয়ান নৈতিকতা বিজ্ঞানের বাইরে, এটা একটা মূল নীতি যেটা গণনা করে না, শুধু নীতির কথা বলে। বিজ্ঞান কি এই ধরনের অ্যাবসলিউট মরাল প্রিন্সিপল ব্যাখ্যা করতে পারে? হ্যারিস এটাকে সরাসরি অস্বীকার না করলেও একটু ভিন্ন কোণ থেকে দেখেন। তিনি বলছেন কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ যদি সত্যিই কাজ করে, তাহলে সেটাও আলটিমেটলি মানুষের ওয়েলবিইংয়ের সাথেই যুক্ত। কারণ যদি সত্যি মানুষকে উপায় হিসেবে ব্যবহার না করা একটা সর্বজনীন নীতি হয়, তাহলে কেন? কারণ এটা মানুষের মর্যাদা রক্ষা করে, এবং মর্যাদা ও সম্মান এগুলো মানুষের গভীর মানসিক চাহিদা। তাহলে কান্টের নীতিও শেষ পর্যন্ত ওয়েলবিইংয়ের সাথেই যুক্ত। এটা চতুর যুক্তি, কিন্তু এটা একটু জোর করে কান্টকে হ্যারিসের ফ্রেমে ঢোকানোর চেষ্টা না? কান্ট বলছেন মানুষকে উপায় হিসাবে ব্যবহার করা ভুল, কারণ মানুষ র্যাশনাল বিইং, কারণ মানুষের স্বায়ত্তশাসন আছে। এই যুক্তি ওয়েলবিইংয়ের ওপর নির্ভরশীল না। আমার মনে হচ্ছে হ্যারিস হয়তো সব নৈতিক তত্ত্বকে তার ওয়েলবিইংয়ের ছাঁচে ঢালার চেষ্টা করছেন, কিন্তু কিছু নৈতিক সত্য হয়তো সেই ছাঁচে আসে না। এটা সত্যিই একটা তীক্ষ্ণ সমালোচনা, এবং আমি স্বীকার করব হ্যারিসকে এই জায়গায় আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। কিন্তু তিনি একটা কথা বলছেন যেটা গুরুত্বপূর্ণ। নৈতিকতার যে কোনো তত্ত্ব, কান্ট হোক, মিল হোক, অ্যারিস্টটল হোক, সবাই শেষ পর্যন্ত সচেতন প্রাণীদের জীবনের কথাই বলছে। যদি পৃথিবীতে কোনো সচেতন প্রাণী না থাকত, তাহলে নৈতিকতার কথা বলার কোনো মানেই থাকত না। তাহলে মূল প্রশ্নটা হলো, সচেতন প্রাণীদের জীবনকে সবচেয়ে ভালো করার উপায় কী? এবং এই প্রশ্নটা বিজ্ঞানের। ঠিক আছে, এখন আমি একটু ভিন্ন দিক থেকে আসতে চাই। হ্যারিস বলছেন নৈতিক আপেক্ষিকতাবাদ ভুল, মানে সব সংস্কৃতির নৈতিকতা সমান না, কিছু সংস্কৃতির নৈতিকতা বেশি সঠিক। কিন্তু এই দাবিটা কি বিপজ্জনক না? ইতিহাসের সভ্য দেশগুলো এই দাবির ওপর দাঁড়িয়ে উপনিবেশবাদ করেছে।
বলেছে আমাদের নৈতিকতা উন্নত, তাই আমরা তোমাদের শেখাবো। এই ধরনের মরাল হায়ারার্কি কি আবার উপনিবেশবাদের পথ খুলবে? এটা ইতিহাসের একটা সত্যিকারের ভুল, এবং হ্যারিস এটা নিয়ে সচেতন। কিন্তু তিনি বলছেন, উপনিবেশবাদের ভয়ে কি আমরা বলতে পারবো না যে নারীর বিরুদ্ধে হিংসা ভুল? বলতে পারবো না যে শিশুকে কাজে লাগানো ভুল? বলতে পারবো না যে জোর করে বিয়ে দেওয়া ভুল? যদি মরাল রিলেটিভিজম সত্যি হয়, তাহলে এই সবের বিরুদ্ধে কথা বলার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই। কিন্তু এই কাজগুলো ভুল, এবং এটা শুধু আমাদের পশ্চিমা মূল্যবোধ না, এটা মানুষের কষ্টের বাস্তবতা, এবং এই কষ্ট পরিমাপযোগ্য। কিন্তু কে পরিমাপ করবে? পশ্চিমা বিজ্ঞানীরা? পশ্চিমা পরিমাপের মানদণ্ড দিয়ে? দেখো, বিজ্ঞান নিরপেক্ষ মনে হয়, কিন্তু বিজ্ঞানও একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটে জন্মেছে। কোন গবেষণা হবে, কোন প্রশ্ন করা হবে, কোন তথ্য গুরুত্বপূর্ণ, এটা নির্ধারণ করে মানুষ। তাই বিজ্ঞানসম্মত নৈতিকতা আসলে হয়তো একটা নির্দিষ্ট সংস্কৃতির বিজ্ঞানের নৈতিকতা। এটা একটা পোস্টমডার্ন সমালোচনা, এবং এখানে হ্যারিস সরাসরি উত্তর দিয়েছেন। তিনি বলছেন, হ্যাঁ, বিজ্ঞান মানুষের তৈরি। হ্যাঁ, বিজ্ঞানীরা পক্ষপাতদুষ্ট হতে পারেন, কিন্তু বিজ্ঞানের পদ্ধতিটা, পরীক্ষা করা, প্রমাণ চাওয়া, নতুন তথ্যে মত বদলানো, এই পদ্ধতিটা নিজেই পক্ষপাত কমায়। যদি কোনো পশ্চিমা বিজ্ঞানী বলে নারীরা কম বুদ্ধিমান এবং পরীক্ষায় সেটা না মেলে, তাহলে সেই দাবি বাতিল হয়। বিজ্ঞানের সেলফ কারেক্টিং নেচার আছে, ধর্মীয় মতবাদের নেই। এখন আমি সরাসরি একটা প্র্যাকটিক্যাল প্রশ্নে আসতে চাই। হ্যারিস বলছেন, বিজ্ঞান নৈতিক সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে হয়তো নিউরোসায়েন্স বলবে এই কাজটা মানুষের ব্রেনের জন্য ভালো, ওটা খারাপ। কিন্তু তাহলে কি আমাদের গণতন্ত্র, মানুষের মতামত, নৈতিক বিতর্ক এগুলোর দরকার থাকবে? একদিন কি বিজ্ঞানীরা বলবেন কম্পিউটার হিসাব করেছে এই নীতিটাই সঠিক, আর কোনো বিতর্ক নয়? এটা একটা গুরুত্বপূর্ণ ভয়, কিন্তু হ্যারিস এটা বলছেন না। তিনি বলছেন, বিজ্ঞান নৈতিক আলোচনাকে সমৃদ্ধ করবে, কিন্তু গণতান্ত্রিক বিতর্ককে প্রতিস্থাপন করবে না। ধরো স্বাস্থ্যনীতির কথা। বিজ্ঞান বলতে পারে এই টিকা কার্যকর, কিন্তু সবাইকে বাধ্যতামূলক টিকা দেওয়া উচিত কিনা এটা নীতি নির্ধারণ, বিজ্ঞান না। বিজ্ঞান তথ্য দেয়, মানুষ সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তটা তথ্যের ভিত্তিতে হওয়া উচিত, অন্ধবিশ্বাস বা ঐতিহ্যের ভিত্তিতে না। ও আচ্ছা, কিন্তু এখন সবচেয়ে গভীর প্রশ্নটাতে আসতে চাই। হ্যারিস বলছেন, বিজ্ঞান বলবে কোনটা সঠিক, কিন্তু বিজ্ঞান মানুষের ফ্রিউইল নিয়েও কথা বলছে, এবং অনেক বিজ্ঞানী বলছেন ফ্রিউইল আসলে ইলিউশন। আমাদের প্রতিটা সিদ্ধান্ত আসলে ব্রেনের নিউরাল প্রক্রিয়ার ফলাফল। তাহলে যদি ফ্রিউইল না থাকে, তাহলে নৈতিক দায়িত্ব কিভাবে থাকবে? কাউকে কিভাবে বলবো তুমি ভুল করেছ, যদি সে অন্যভাবে করতেই না পারত? এটা হ্যারিসের বইয়ের সবচেয়ে জটিল দিক। তিনি স্বীকার করেন ফ্রিউইলের যে সাধারণ ধারণা আছে সেটা প্রবাবলি ঠিক না, কিন্তু তিনি বলছেন এর মানে এই না যে নৈতিকতা অর্থহীন। কারণ শাস্তি এবং পুরস্কার আসলে মানুষের আচরণ বদলায়, এবং মানুষকে ক্রিয়াশীল রাখা মানে যখন তারা কারণ এবং যুক্তির ভিত্তিতে কাজ করে, সেটা ভালো ফলাফল দেয়। তাই নৈতিকতা এখনও প্রাসঙ্গিক, তবে পাপী বা পুণ্যবানের মতো রায় দেওয়া হয়তো কমাতে হবে। বরং কিভাবে আচরণ বদলানো যায় এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা গুরুত্বপূর্ণ শিফট, কিন্তু এই শিফট কি নৈতিকতাকে শুধু বিহেভিয়ার ম্যানেজমেন্টে পরিণত করে না? মানে আর ভালো আর মন্দ না বলে শুধু বলবো কার্যকর আর অকার্যকর। কিন্তু নৈতিকতার সৌন্দর্য তো এটা শুধু কার্যকরিতার কথা না, এটা সঠিকতার কথা। একজন সৎ মানুষ সৎ থাকে কারণ সততা সঠিক, কার্যকর বলে না। এটা একটা খুব সূক্ষ্ম পয়েন্ট, এবং আমি মনে করি হ্যারিস এই জায়গায় একটু কম কথা বলেছেন। কিন্তু তার পক্ষে একটা যুক্তি দেওয়া যায়। সততা সঠিক কারণ সেটা সঠিক, এই কথাটার কোনো ব্যাখ্যা নেই, এটা সার্কুলার। কিন্তু সততা সঠিক কারণ এটা মানুষের মধ্যে আস্থা তৈরি করে, সমাজকে কার্যকর রাখে, মানুষের মানসিক শান্তি দেয়, এই ব্যাখ্যাটা সত্যিকারের, এবং এটা বিজ্ঞানসম্মত। তাহলে সঠিকতার অনুভূতিটা আসলে ডিপ ওয়েলবিংয়ের অনুভূতি। আচ্ছা, এখন আমি একটি ভিন্ন কোণ থেকে প্রশ্ন তুলি। হ্যারিস বলছেন বিজ্ঞানের মাধ্যমে নৈতিকতার উন্নতি হবে, ভবিষ্যতে আমরা আরও ভালো নৈতিক সিদ্ধান্ত নিতে পারব। কিন্তু ইতিহাস দেখো, বিজ্ঞানের উন্নতির সাথে মানুষের নৈতিকতা কি সত্যিই উন্নত হয়েছে? বোমা বানানো হয়েছে বিজ্ঞান দিয়ে, জীবাণু অস্ত্র তৈরি হয়েছে বিজ্ঞান দিয়ে,
মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে বিজ্ঞান দিয়ে। বিজ্ঞান নিজেই কি নৈতিকতার গ্যারান্টি? না, বিজ্ঞান নিজেই নৈতিকতার গ্যারান্টি না। হ্যারিস এটা খুব স্পষ্ট করে বলেন। বিজ্ঞান একটা হাতিয়ার, হাতিয়ার দিয়ে ভালো ও মন্দ দুটোই করা যায়। কিন্তু হ্যারিসের দাবি হল নৈতিক প্রশ্নের উত্তর বিজ্ঞানসম্মতভাবে খোঁজা উচিত। বোমা বানানো কি ভালো? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিয়ে খোঁজা মানে মানুষের কষ্ট ও ধ্বংসের পরিমাণ পরিমাপ করা, এবং সেই পরিমাপ বলবে এটা অধিকাংশ ক্ষেত্রে ভুল। কিন্তু এই পরিমাপের সিদ্ধান্ত কে নেবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় বোমা ফেলা কি ঠিক ছিল? একটা দৃষ্টিকোণ থেকে এই বোমা দুটো যুদ্ধ শেষ করেছে, আরও লাখ লাখ মানুষের মৃত্যু ঠেকিয়েছে। আরেকটা দৃষ্টিকোণ থেকে দুটো শহরের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বিজ্ঞান কিভাবে এই দুটোর মধ্যে সিদ্ধান্ত নেবে? এটা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নৈতিক প্রশ্নগুলোর একটা, এবং হ্যারিস বলছেন এখানে সহজ উত্তর নেই। কিন্তু এর মানে এই না যে প্রশ্নের কোনো উত্তর নেই। তথ্য দিয়ে বিশ্লেষণ করা যায় যে বোমা না ফেললে যুদ্ধ কতদিন চলত, কতজন মারা যেত, বোমা ফেলার ফলে কতজন মারা গেছে, দীর্ঘমেয়াদে কী প্রভাব হয়েছে। এই তথ্যগুলো পরিমাপযোগ্য, এবং এই তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসা সম্ভব। হয়তো সবসময় একটাই সঠিক উত্তর পাওয়া যাবে না, কিন্তু কিছু উত্তর স্পষ্টতই ভুল। সেটাই হ্যারিসের মূল দাবি। ঠিক আছে, এই মুহূর্তে আমি স্বীকার করতে চাই হ্যারিসের যুক্তির অনেক শক্তিশালী দিক আছে। ওয়েলবিইংকে কেন্দ্র করে নৈতিকতা গড়ার চেষ্টা, এটা আকর্ষণীয়। মরাল রিলেটিভিজমের বিরুদ্ধে দাঁড়ানো, এটা সাহসী। ধর্মীয় মতবাদকে চ্যালেঞ্জ করা, এটা প্রয়োজনীয়। কিন্তু আমার মূল দ্বিধা হল, বিজ্ঞান আমাদের বলতে পারে কি আছে, কিন্তু কি হওয়া উচিত, এই প্রশ্নটার জবাব দিতে গেলে কিছু মৌলিক মূল্যবোধের উপর দাঁড়াতে হয়, এবং সেই মূল্যবোধগুলো বিজ্ঞানের বাইরে থেকে আসছে। এটা একটা সৎ স্বীকারোক্তি, এবং আমি মনে করি এই জায়গাটায় হ্যারিস এবং তার সমালোচক দুজনেই কিছুটা সঠিক। হরিস সঠিক বলছেন, নৈতিকতাকে বিজ্ঞানের সাথে সংযুক্ত করতে হবে। আমরা মানুষের কষ্ট, সুখ, মানসিক স্বাস্থ্য এগুলো থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু সমালোচকরা সঠিক বলছেন, এই সংযোগ স্থাপন করতে গেলে কিছু মূল মূল্যবোধ আগে থেকেই স্বীকার করতে হবে। সচেতন প্রাণীদের কষ্ট গুরুত্বপূর্ণ, এটা একটা নৈতিক অনুমান, এবং এই অনুমানটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। তাহলে কি বলবো হ্যারিসের বই একটা গুরুত্বপূর্ণ দিক খুলে দিয়েছে, কিন্তু সব সমস্যার সমাধান করেনি? ঠিক তাই, এবং মনে হয় এটাই হ্যারিসের নিজের বক্তব্য। তিনি বলছেন এই বইটা একটা কথোপকথন শুরু করতে চায়। এটা নৈতিকতার সব প্রশ্নের চূড়ান্ত উত্তর দেওয়ার দাবি করে না, বরং বলছে এই বিষয়গুলো বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা সম্ভব, এবং সেই আলোচনা শুরু করাটাই এখন দরকার। কিন্তু আমার একটা শেষ প্রশ্ন আছে। যদি ধরেও নিই বিজ্ঞান নৈতিকতার প্রশ্নের কাছে আসতে পারে, তাহলেও কি এটা যথেষ্ট? মানুষ শুধু তথ্য দিয়ে নৈতিক হয় না, মানুষ হৃদয় দিয়ে নৈতিক হয়, সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুপ্রেরণা দিয়ে। বিজ্ঞান তথ্য দিতে পারে, কিন্তু মানুষের হৃদয়কে নৈতিক করার জন্য কি শুধু তথ্য যথেষ্ট? এই প্রশ্নটা আমার কাছেও সবচেয়ে গভীর, এবং আমি মনে করি না, শুধু তথ্য যথেষ্ট না। মানুষের নৈতিক জীবনে সহানুভূতি, সংযোগ, অনুপ্রেরণা লাগে। এগুলো তথ্য নয়, এগুলো অনুভূতি। কিন্তু হ্যারিসের দাবি হলো এই অনুভূতিগুলো কোথা থেকে আসে সেটা বোঝার জন্য বিজ্ঞান দরকার। মানুষের সহানুভূতি স্নায়বিক ভিত্তি কী, ভালোবাসা কিভাবে মানুষের মস্তিষ্কে কাজ করে, অনুপ্রেরণার উৎস কী, এগুলো বোঝা গেলে এগুলোকে আরও কার্যকরভাবে বাড়ানো সম্ভব। তাহলে বিজ্ঞান এবং অনুভূতি দুটো মিলেই নৈতিক জীবন তৈরি হয়। এটা সুন্দর সিদ্ধান্ত, এবং আমি মনে করি এখানে আমরা আসলে একমত। নৈতিকতা শুধু মাথার কাজ নয়, শুধু হৃদয়েরও কাজ নয়, দুটো মিলে। হ্যারিস বলছেন মাথার অংশটা বিজ্ঞান দিয়ে সমৃদ্ধ হতে পারে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু হৃদয়ের অংশটা, সহানুভূতি, ভালোবাসা, নৈতিক অনুপ্রেরণা, এগুলো শুধু বিজ্ঞান থেকে আসবে না, এগুলো মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকে আসবে। তুমি একটা চমৎকার কথা বললে। স্যাম হ্যারিসের দ্য মরাল ল্যান্ডস্কেপ বইটার সবচেয়ে বড় অবদান হলো এটাই। তিনি প্রশ্নটাকে নতুনভাবে জিজ্ঞেস করেছেন। কোনটা সঠিক, এই প্রশ্নটা আর শুধু ধর্ম বা দর্শনের না, এটা এখন বিজ্ঞানেরও প্রশ্ন। মানুষের মস্তিষ্কে কি হয় যখন সে ভালো কাজ করে, কি হয় যখন সমাজ ন্যায্য থাকে, কি হয় যখন মানুষ ভালোবাসে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে পারি, এবং সেই উত্তর আমাদের আরও ভালো জীবন গড়তে সাহায্য করবে। এবং আমার সংযোজন হল, এই উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানের পাশাপাশি নম্রতা রাখতে হবে।
মনে রাখতে হবে আমরা এখনও অনেক কিছু জানি না। কিছু নৈতিক প্রশ্নের উত্তর হয়তো বিজ্ঞানের বাইরে, কিছু মূল্যবোধ হয়তো গণনার বাইরে। কিন্তু এই অনিশ্চয়তা, এটা জ্ঞানের সীমাবদ্ধতা, এটা নৈতিক সত্যের অনুপস্থিতি না। এটাই মূল কথা। অনিশ্চয়তা মানে সব মতামত সমান না। অনিশ্চয়তা মানে আমরা সত্যটা জানি না, কিন্তু সত্য আছে। একটা শিশুকে নির্যাতন করা ভুল, এটা বিজ্ঞান বলছে, এটা অনুভূতি বলছে, এটা যুক্তি বলছে। এই সত্যের জন্য আমাদের কোনো ঈশ্বরের নির্দেশ লাগে না, কোনো প্রাচীন ধর্মগ্রন্থ লাগে না। শুধু মানুষের দিকে তাকাতে হবে, তাদের কষ্টের দিকে, তাদের সুখের দিকে। আর সেই দিকে তাকানোর ক্ষমতাটাই মানুষের সবচেয়ে বড় নৈতিক শক্তি। এবং সেই শক্তিকে বিজ্ঞান, দর্শন, শিল্প, ভালোবাসা সব কিছু মিলিয়ে আরও শানিত করা সম্ভব। হয়তো হ্যারিস পুরো সত্য বলেননি, হয়তো তার সমালোচকরাও পুরো সত্য বলেননি, কিন্তু এই কথোপকথনটা, এটাই আসল। নৈতিকতার প্রশ্নে আমরা যদি খোলা মনে, যুক্তি দিয়ে, অনুভূতি দিয়ে একসাথে চিন্তা করি, তাহলেই হয়তো মরাল ল্যান্ডস্কেপের চূড়ার কাছে একটু একটু করে পৌঁছতে পারব। এবং সেই পথে হাঁটতে হাঁটতেই মানুষ হওয়া। স্যাম হ্যারিস বলছেন এই পথ আছে, বিজ্ঞান এই পথ দেখাতে পারে। হয়তো পুরো পথ না, কিন্তু অনেকটুকুই। এবং সেই অনেকটুকুই এই মুহূর্তে যথেষ্ট কারণ।